যে আমার দাঁতটা উঁচু এন্ড আমি যখন হাসি বা কথা বলি তখন সেটাকে সুন্দর লাগে না বা এটা পারফেক্ট না। তো হাসতে গেলে মুখে হাত দিয়ে হাসে বা হাসে না। ওর উঁচু দাঁতগুলোকে নিচু করাটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল। আমি জুয়াইয়া আহমেদ, আমি 15 ইয়ার্স ওল্ড, আমি ক্লাস 9 এ পড়ি। আমি ঢাকা সিটিতে আমার বাবা মার সাথে থাকি। দাঁতের এই সমস্যাটা আমার ছোটবেলা থেকে না, এটা আমার আর্লি টিনে যখন আমার বেবি টিথ পড়েছে, সিন্স তখন থেকে আমার এই প্রবলেমটা হয়েছে। ঠিক কোন বয়স থেকে দাঁতের এই সমস্যাটি তোমার চোখে পড়া শুরু করে? আমার টিনেজ এজ থেকে যখন আমি অনেক কশাস হয়ে গেছি আমার নিজেকে নিয়ে, তখন আমি নোটিস করেছি যে আমার দাঁতটা উঁচু এন্ড আমি যখন হাসি বা কথা বলি তখন সেটাকে সুন্দর লাগে না বা এটা পারফেক্ট না। দাঁতের এই সমস্যার কারণে আপনার সন্তান কি কোনো ধরনের জড়তা কিংবা আত্মবিশ্বাসের অভাব বোধ করতো? সে কি এই বিষয়ে আপনার সাথে কোনো কিছু কখনো শেয়ার করেছে? অ্যাকচুয়ালি ও তো ছোট মানুষ, ও আসলে তখন ওই টাইমটাই বুঝে নাই। বাট আমরা 8-10 বছর থেকে একটু বোঝার চেষ্টা করছি। বাট যখন নাকি ও দেখলাম যে একটু বড় হচ্ছে, যখন নাকি 12 বছর বা এরকম হচ্ছে, একটু বুঝতে পারছে হাসতে গেলে মুখে হাত দিয়ে হাসে বা হাসে না। এই টাইপের আমরা বুঝতে পারছি কেন ও এরকম হচ্ছে। এটা বোঝার চেষ্টা করতেছিলাম। একজন অভিভাবকের দৃষ্টিকোণ থেকে দাঁতের এই সমস্যার কারণে পারিবারিক কিংবা সামাজিকভাবে আপনাদের কি কোনো ধরনের ডিফিকাল্টিজ কখনো ফেস করতে হয়েছে? আসলে প্রতিবন্ধকতা বলতে যেটা এইভাবে কোনো প্রতিবন্ধকতা নাই, কিন্তু আমাদের সমাজের যে ব্যাপারটা সেটা হচ্ছে মানুষ সামনে কিছু বলে না, কিন্তু বুঝতে পারি যে কি বলে আড়ালে আড্ডালে কথা বলে। না, আমি কখনো সোশ্যাল এম্বারাসমেন্ট ফিল করিনি, কিন্তু এটা সব আমার পার্সোনালি ফিল হতো যে আমার দাঁতটা উঁচু লাগছে আর আমি এটা নিজে নোটিস করতাম এন্ড সেটাই আমার ভালো লাগতো না যে এটা পারফেক্ট না। যখন এটা ফিল করলাম যে এটা পারফেক্ট না, তখনই আমি আমার একটা ফ্রেন্ডকে দেখেছি, আমার ক্লাসমেট, ওর তখন ব্রেসেস অফ করা হয়েছিল এন্ড her teeth looked very fine. So আমি তখন ইন্সপায়ার্ড হয়েছি যে আমার দাঁতও এমন দেখতে চাই। এর জন্য আমি তখন আমার বাবা মার সাথে কথা বলি যে আমার দাঁতটা পারফেক্ট না, আমাকে এটা ফিক্স করতে হবে। চিকিৎসক নির্বাচন করার ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়েছিলেন? বিশেষজ্ঞ চিকিৎসক, ক্লিনিকে পরিবেশ নাকি পরিচিতদের রেফারেল? চিকিৎসা শুরুর আগে আমি আসলে বিভিন্ন জায়গায় করছি, অনলাইনে সার্চ দিছি, প্লাস আমি ওকে আশেপাশে যারা করছে তাদের সম্পর্কে খোঁজ নিছি, বা বিভিন্ন ডাক্তার যারা আছে কথাবার্তা বলছি কোথায় ভালো হয়। মোট কথা সব দিক মিলে আমি একটা বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে আমি চাইছিলাম ভালো একটা আধুনিক ক্লিনিকে এই জিনিসটা করার জন্য। দাঁত আঁকাবাঁকা হবার মূল কারণগুলো আপনি কি বলে মনে করেন? দাঁত আঁকাবাঁকার প্রধান যে কারণটি আছে সেটি হচ্ছে গিয়ে জেনেটিক, বংশগতভাবে। এছাড়াও অনেকের কিছু অভ্যাসগত সমস্যার কারণে আমাদের দাঁতে আঁকাবাঁকা হয়। সেক্ষেত্রে আছে টাং থ্রাস্টিং, জিহ্বা দিয়ে সামনের দাঁতে ধাক্কা দেওয়া, অথবা যারা বৃদ্ধাঙ্গুল মুখের মধ্যে দিয়ে শুয়ে থাকে বা সবসময় দিয়ে রাখে, একটা অভ্যাস হয়ে যায়, তখন তাদের এই আঁকাবাঁকা গুলো হতে পারে। এছাড়াও আপনার অনেকের যেই সময় দাঁতটা পড়ে যাওয়ার কথা সে সময় না পড়েও একটু ডিলে করে দাঁতটা পড়তেছে, তখন এই সমস্যাগুলো আসলে হচ্ছে আর কি। প্রথম যেদিন মুখে ব্রেসেস লাগালে সেদিনকার অনুভূতি একটু শেয়ার করবে আমাদের সাথে। আমি যেদিন ব্রেসেস লাগিয়েছি সেদিন আমি খুবই এক্সাইটেড ছিলাম এন্ড ব্রেসেস লাগানোর পরে কোর্স আমার ফেসটাতে এন্ড দাঁতে একটু হেভি ফিল হয়েছে, কিন্তু এটা জাস্ট 1-2 দিন ফিল হয়েছে, তারপরে সব আমি ইউজ টু হয়ে গিয়েছি। জুয়াইরিয়ার এই কেসটিতে আপনার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কোন অংশটি ছিল? জুয়ারিয়ার এই কেসে আমরা যেটা পেয়েছিলাম ডায়াগনোসিস করে, মেক্সিলা এবং মেন্ডিবল উপরের এবং নিচের চোয়ালটা ভালো, কিন্তু ওর ডেন্টালে আসলে ম্যাল অক্লুশনটা আমরা পেয়েছি। তো সেক্ষেত্রে ওর পুরাপুরি অক্লুশন বা কামড়কে ঠিক রেখে ওর উঁচু দাঁতগুলোকে নিচু করাটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল। ব্রেসেস লাগানোর পরে তুমি কি সমস্যার সম্মুখীন হয়েছিলে? এটাকে ক্লিন করে মেইনটেইন করার যে ব্যাপারটা সেটা আমার কাছে টাফ লেগেছে। যখনই আমি মিল ইনটেক করেছি তখনই আমাকে আবার ক্লিন করতে হয়েছে এন্ড অনেক সময় হতো ব্রেসেসে লাইক খাবার আটকে আছে, ওটা আমাকে আবার ক্লিন করতে হচ্ছে, বা যে আমি খাবার যেগুলো আমি পছন্দ করি সেগুলো অনেক সময় আমি খেতে পারতাম না, সিন্স আমার ভয় লাগতো যে যদি ব্র্যাকেটস ভেঙে যায় বা লেগে যায়। তোমার এই পুরো ট্রিটমেন্টটি কমপ্লিট করতে মোট কতদিন সময় লেগেছিল? এটা মোট সময় লেগেছে 1.5 বছরের বেশি রেখেছি ব্রেসেস।
ট্রিটমেন্টের এই লম্বা সময়ে তোমার কি কখনো মনে হয়েছে যে ব্রেসেস না লাগালেই ভালো ছিল? না, কখনো মনে হয়নি। আমাকে ডক্টর এন্টায়ার প্রসিজারটা সে এক্সপ্লেন করে দিয়েছিল, বলেছিলাম কি কি এক্সপেক্ট করতে পারি, অ্যান্ড আমি প্রত্যেক অ্যাপয়েন্টমেন্টের পরে আমি একটা ইমপ্রুভমেন্ট দেখেছি, যেটার কারণে আমার কখনো এটা মনে হয়নি যে লাগানো উচিত হয় না। ইট ওয়াজ গোয়িং পারফেক্টলি ফাইন, সো আই নিউ ইট দ্য রিজাল্টস গোনা বি ওয়ার্থ ইট। চিকিৎসা শেষ হওয়ার পর আপনার সন্তানের আত্মবিশ্বাসের জায়গাটিতে কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? এটা অবশ্যই, মানে আমি কি বলবো, আমি যখন চিকিৎসা শেষ, ও যখন মানে জাস্ট আমি ফার্স্ট ওর সামনে দাঁড়াই, ও যখন মানে আমার মনে হয় হাসতেছে আসলে, এটা আসলে বাবা হিসেবে আমি কি বলে খুব প্লিজড। সেই মুহূর্তে আমার ফেসটা খুবই লাইট মনে হয়েছে, অ্যান্ড এতদিন যে আমি লাগিয়ে রেখেছি সেটা সার্থক মনে হয়েছে। অ্যান্ড যখন আমাকে মেয়ের আমার দাঁতটা দেখানো হয়েছে, আলহামদুলিল্লাহ আই ওয়াজ প্লিজড উইথ ইট। এই যে দীর্ঘ চিকিৎসা, এই লম্বা পথটি পাড়ি দেবার পর আজকে এই সুন্দর হাসি তোমার কাছে কি সার্থক মনে হয় পুরো জার্নিটা? কোর্স আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এটা কোর্স এটা ওয়ার্থ ইট, অ্যান্ড আমি এটা নিয়ে খুবই প্লিজড। সামাজিকভাবে তার ফ্রেন্ডদের সাথে মেলামেশায় সে এখন কতটা স্বাচ্ছন্দ্য বোধ করে? আমি কয়েকদিন আগে দেখলাম ওর কাজিন আমেরিকা থেকে ওর সাথে কথা বলতেছে, মানে আমি প্লিজড, ও হাসতেছে, প্লাস ওর কাজিন ওকে দেখে খুব ইমপ্রেসড। কি বলবো, ও কথা বলেই মনে হয় হাসতেছে। যাদের দাঁত উঁচু নিচু কিন্তু ব্যথার ভয়ে ব্রেসেস ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে কি কিছু বলবে তুমি? হ্যাঁ, আমি বলবো যে ফিয়ার অ্যান্ড দ্য পেইন এটা টোটালি টেম্পোরারি। আমি এখানে ব্রেসেস ট্রিটমেন্ট করে আমি স্যাটিসফাই হয়েছি, অ্যান্ড সো আই উড সাজেস্ট যে ডোন্ট ডিলে, জাস্ট ডু ইট। Nextend, the science of smile.